নমস্কার। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে। আজকে আমরা রমেশ সিংয়ের ইকোনমিক্স 12th এডিশন পড়তে চলেছি। তো ফার্স্টে আমাদের চ্যাপ্টার 1 যেটা বইতে রয়েছে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। তো আমরা ফার্স্ট ইন্ট্রোডাকশন থেকেই শুরু করছি। তো আমাদের ফার্স্ট চ্যাপ্টার সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। তো আমাদের চ্যাপ্টার 1 হচ্ছে ইন্ট্রোডাকশন। ঠিক আছে, এবার তোমরা যদি ভালো করে বইটা পড়ে থাকো তো তোমরা দেখবে যে ওখানে বইতে ফার্স্টেই লেখা আছে যে ইকোনমিক্স ইজ আ ডিসমাল সায়েন্স। ফার্স্ট যে পয়েন্ট, ইকোনমিক্স ইজ আ ডিসমাল সায়েন্স। এবার এখানে যেটা হচ্ছে কিওয়ার্ড, একটা কোনো সাবজেক্ট পড়তে গেলে সেই সাবজেক্টের কিছু কিওয়ার্ড থাকে। তো এখানে ফার্স্ট লাইনে যেটা লেখক বলেছেন যে ইকোনমিক্স ইজ আ ডিসমাল সায়েন্স। তো আমাদের এখানে প্রশ্ন এটাই যে উনি ডিসমাল বলতে কি বোঝাতে চেয়েছেন। এখানে উনি যে ডিসমাল কথাটা উচ্চারণ করেছেন বা বোঝাতে চেয়েছেন, সেই ডিসমাল কথার অর্থ হচ্ছে পুওর বা ডিপ্রেসিং, যেটাকে বাংলায় বলা চলে যে দুর্বল, দুর্বল প্রকৃতির সায়েন্স। মানে উনি সায়েন্স যে আছে, মানে ইকোনমিক্স যে সাবজেক্টটা আছে ওটাকে উনি ডিসমাল সায়েন্স অর্থাৎ দুর্বল সায়েন্স হিসাবে বোঝাতে চেয়েছেন। এবার প্রশ্নটা হচ্ছে যে উনি এটাকে ডিসমাল কেন বলেছেন। ব্যাপারটা হচ্ছে সায়েন্স যে সাবজেক্টগুলো হয় মেনলি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস বা বায়োলজি, এই সমস্ত বিষয় আমাদের একটা সম্পূর্ণ ধারণা দেয়। ঠিক আছে, কমপ্লিট অ্যান্ড কংক্রিট পুরো ধারণাটা দেয়। ঠিক আছে, এখানে কোনো মাঝামাঝি বা মধ্যবর্তী কোনো ধারণা হয় না। ঠিক আছে, কিন্তু ইকোনমিক্স আমাদের প্রপার কোনো ধারণা দিতে পারে না কোনো একটি বিষয়ের ক্ষেত্রে। ঠিক আছে, যেমন ধরা যায় কোনো বস্তুর মূল্য কখন বাড়বে বা কখন কমবে, সেটা ইকোনমিক্স এর মাধ্যমে আমরা প্রপারলি বলতে পারি না। ফর এক্সাম্পল, আমাদের সামনেই কিছুদিন আগেই যে আমাদের কোভিড-19 যে ক্রাইসিস গেল, সেই ক্রাইসিসের মধ্যে কোন জিনিসটার মূল্য বৃদ্ধি সব থেকে বেড়ে যেতে পারে বা কোনটার প্রাইস আচমকাই হাইক হবে বা কোন জিনিসটার ক্রাইসিস দেখা দেবে, সেটা আমরা আগে থেকে বলতে পারি না বা ইকোনমিক্সের কোনো থিওরি বা লস এরকম কিছু নেই। ঠিক আছে, যেমন সব থেকে সারপ্রাইজিং যেটা হয়েছে এবারে সেটা হচ্ছে স্যানিটাইজারের দামটা হাইলি বেড়ে গেছে। ঠিক আছে, এতটাই বেড়ে গেছে যে লোকে 10 গুণ দাম দিয়েও স্যানিটাইজার কিনতে রাজি আছে। ঠিক আছে, কারণ স্যানিটাইজার ক্রাইসিস মার্কেটে হয়ে গেছে। তার জন্য ইকোনমিক্স একটা মেন থিওরির উপর চলে, যেটাকে আমরা বলি ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই ল। সেটা ব্যাপারে আমরা পরে আসছি। তো উনি ইকোনমিক্সটাকে ডিসমাল বলেছেন এই ক্ষেত্রেই যে ইকোনমিক্স মেনলি দুটো পয়েন্ট। একটা হচ্ছে উনি বলেছেন যে ইকোনমিক্স হচ্ছে একটা রিডিল। রিডিল মানে হচ্ছে ধাঁধা। সাধারণ মানুষের কাছে ইকোনমিক্স সাবজেক্টটা একটা ধাঁধার মতো। অন্যান্য সায়েন্সের যেমন সাবজেক্টগুলো মানুষের কাছে সোজা, অ্যাকচুয়ালি সাবজেক্টগুলো খুবই সোজা, এবং কারণ সাবজেক্টগুলোর মধ্যে একটা সরলতা ভাব আছে। ইকোনমিক্সের মধ্যে সেই ভাবটা নেই। ইকোনমিক্স হচ্ছে একটা কমপ্লেক্স সাবজেক্ট এবং এর কোনো পার্টিকুলার ল বা থিওরি তেমন নেই। এবং ব্যাপারটা কী হয়, যদি কোনো ঘটনা ঘটে যায় সেটাকে ডিফারেন্ট ইকোনমিস্ট ডিফারেন্ট তাদের নিজস্ব থিওরি বা নিজস্ব পার্সপেক্টিভে ওটাকে ওনারা আলোচনা করে থাকেন বা বিশ্লেষণ করে থাকেন। কিন্তু সায়েন্সে ওরকম ব্যাপার থাকে না, যেটা ল থাকে সেটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড। ঠিক আছে, এবার এগুলো এবার আমরা যেটা পড়বো যে ইকোনমিক্স কোন লয়ের ওপর মেনলি দাঁড়িয়ে রয়েছে। তো ইকোনমিক্স মেনলি ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই লয়ের ওপরেই দাঁড়িয়ে রয়েছে। তো মেন যে লটা ইকোনমিক্সের সেটা হচ্ছে ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই ল। ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই ল।
এবার ব্যাপারটা হচ্ছে যে এই লটা কি বলে, ব্যাপারটা হচ্ছে যে ডিমান্ড সাপ্লাই ল বলে এটাই যে কোনো বস্তু যদি সাপ্লাই কমে যায় তাহলে সে বস্তুর ডিম্যান্ড মার্কেটে বেড়ে যায়, ডিম্যান্ড মার্কেটে বেড়ে যায়। ঠিক আছে, যদি কোনো জিনিসের সাপ্লাই কমে যায় তার ডিম্যান্ড বেড়ে যায়, ভাইস ভার্সাও আছে, যদি কোনো জিনিসের সাপ্লাই বেড়ে যায় তাহলে তার ডিম্যান্ড কমে যায়। ঠিক আছে, এটা হচ্ছে ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই ল, এইটাই হচ্ছে ইকোনমিক্সের মেন পিলার যার উপরে ইকোনমিক্স দাঁড়িয়ে রয়েছে। তাও এই যে লটা আছে এই লটা সব সময় খাটে না, কারণ অনেক কিছু আছে, প্যারাডক্স আছে, প্যারাডক্স অনেক ঘটনা আছে, এক্সেপশনাল ঘটনা আছে যেখানে সাপ্লাই বেশি থাকতেও ডিম্যান্ড কমেনি, ডিম্যান্ড বেড়েছে। ফর এক্সাম্পল ডায়মন্ড, ডায়মন্ড এমন একটা জিনিস তার সাপ্লাই যতই হোক তার ডিম্যান্ড সবসময় হাই থাকবে, ডিম্যান্ড কখনো কমবে না। ঠিক আছে, ফর এক্সাম্পল ধরো এখানে একটা ব্যক্তি আছে, ব্যক্তি এ, ঠিক আছে, সে ধরো তাকে একটা ডায়মন্ড দেওয়া হলো, ঠিক আছে, সে খুশি, তাকে আবার একটা ডায়মন্ড দেওয়া হলো, সে আরও খুশি, মানে তার হ্যাপিনেস বাড়তে থাকবে, তার সঙ্গে তার ডিমান্ডটাও বাড়তে থাকবে। এটা যদি না থাকতো তাহলে লোকে আর টাকা কামানোর জন্য দৌড়াদৌড়ি করতো না, তাহলে যে খুব বড় লোক থাকতো তার ডিমান্ড কখনোই থাকতোই না একদম, সে কখনোই আর কিছু করতো না। ঠিক আছে, মানে ডিমান্ড বাড়ে। আবার অনেক কিছু ক্ষেত্রে ধরো তুমি তোমাকে এক গ্লাস জল দেওয়া হলো, তুমি এক গ্লাস জল খেলে, তোমার খুব জল তেষ্টা পেয়েছে, এক গ্লাস জল খেলে, তো যখন ফার্স্ট টাইম দেওয়া হবে তুমি খুব খুশি নিলে, সেকেন্ড টাইম যখন তোমায় দেওয়া হবে তখন তুমি খেলে কিন্তু আর তৃপ্তি পেলে না, থার্ড টাইম তুমি নিলে খেতেই চাইলে না, মানে এটা একটা মানুষের নিজস্বের উপর নির্ভর ব্যাপারটা করে যায়। ঠিক আছে, তো এইটার ব্যাপারে আমি আসছি না, ডিমান্ড সাপ্লাই ল, এটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই লটা কার্যকরী, অনেক ক্ষেত্রে এটা কার্যকরী নয়। ঠিক আছে, তো এটাকে আমরা এখন অ্যাভয়েড করছি। মেনলি আমরা ডিমান্ড সাপ্লাই লটা পড়লাম। এবার মেন যে জায়গাটায় আমরা আসতে চলেছি সেটা হচ্ছে ডিমান্ড সাপ্লাই ল, আর এইটার উপরে একটা তাও 1930 ক্রাইসিসটায় আসি। এবার 1930 সালে 1930 সালে একটা গ্রেট ডিপ্রেশন হয়, গ্রেট ডিপ্রেশন মানে হচ্ছে একটা বিশ্বজুড়ে একটা আর্থিক মন্দা দেখা দেয়, যার ফলে হয়েছিলটা কি, যারা ওভারঅল ওয়ার্ল্ডের যারা ইকোনমিক্স ছিল তারা অনেক ইকোনমিক মডেলের থিওরি আনার চেষ্টা করছিলেন সেই সময়, যে তার কারণ 1930 সালে আগে মেনলি ক্যাপিটালিজম চলছিল সমস্ত দেশেই বলতে গেলে ইকোনমিক সিস্টেমটা, তো সেটা ক্র্যাশ করে যায়, যার ফলে মানুষ অ্যানালাইজ করতে থাকে যে এটা কেন হলো। তো সেটার থেকেই সূত্রপাত হিসাবে ইকোনমিক্সটাকে দুটো ভাগে ভাগ করা হয়, একটাকে বলা হয় ম্যাক্রো ইকোনমিক্স আর একটা বলে মাইক্রো ইকোনমিক্স। এই 1930 সালের যে ডিপ্রেশনটা, এটা আমি অন্য একটা ভিডিওতে একটু বিস্তারিতভাবে তোমাদের জানানোর চেষ্টা করব। ঠিক আছে, এটা অন্য একটা ভিডিওতে আমি তোমাদের পড়িয়ে দেবো, সেটা নিয়ে চিন্তা করো না। তো এটার রেজাল্ট যেটা আসে তার জন্য দুটো ডিভিশন হয়, একটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স, একটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। ঠিক আছে, এবার এই দুটো ইকোনমিক্স আমরা একটু ভালোভাবে বুঝবো। মাইক্রো ইকোনমিক্স বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে ছোট লেভেল, অর্থাৎ ইন্ডিভিজুয়াল লেভেলের ব্যাপারেই বলা হচ্ছে, নিজস্ব লেভেল বা আমার আশেপাশের প্রতিবেশী দু তিনটে পরিবার মিলিয়ে ইকোনমিক সিস্টেম স্টাডি করা, বা এই ব্যাপারটাকেই মানে ছোটো লেভেলের ব্যাপারটাকে পড়াটাকে আমরা মাইক্রো ইকোনমিক্স বলি। আর ব্রড সেন্স মানে একটা বৃহৎ ব্যাপারটা যদি আমরা ভাবি, বা একটা কান্ট্রি বা একটা স্টেট, সেখানে আমরা ম্যাক্রো ইকোনমিক্সের ব্যাপারটাই নিয়ে আসি, বুঝলে। এবার এখানে ব্যাপারটা এইভাবেই আসছে যে একটা এক্সাম্পল দিয়ে আমরা ব্যাপারটা বুঝি। ঠিক আছে, এবার ধরো আমরা বাজারে গেছি, পেঁয়াজ কিনবো, পেঁয়াজের দাম এখন খুব হাই চলছে, তো আমরা অনিয়ন
কিনতে যাব, ঠিক আছে। আমরা মার্কেট গেলাম, এবার মার্কেটে গিয়ে দুটো জিনিস আমরা এখানে ভালোভাবে দেখতে পাবো, মার্কেটে গেলেই এই জিনিসটা পরিষ্কার হবে। মার্কেটে গেলাম, গিয়ে দেখলাম যে পেঁয়াজের সাপ্লাই কম, লো, তাহলে স্বাভাবিক, তাহলে তার ডিমান্ড বাড়বে। এবার সাপ্লাই কমে গেলে ডিমান্ড যদি বাড়ে তো সেখানে প্রাইস বাড়ে। ডিমান্ড আর প্রাইস ডাইরেক্ট প্রপোর্শনাল, আর সাপ্লাই আর ডিমান্ড ইনভার্সলি প্রপোর্শনাল, ঠিক আছে। এটা আশা করি তোমরা বুঝতে পারছো ডাইরেক্টলি প্রপোর্শনাল আর ইনডাইরেক্টলি প্রপোর্শনাল মানে কি। ঠিক আছে, এইবার ব্যাপারটা হচ্ছে এই যে জিনিসটা ঘটলো, আমি দোকানে বাজারে গেলাম, গিয়ে পেঁয়াজ কিনতে গেলাম, দেখলাম যে সাপ্লাই কম, ডিম্যান্ড হাই, প্রাইস বেড়ে গেল, তো এটা আমার উপর এফেক্ট করলো, আমাকে বেশি দাম দিয়ে পেঁয়াজ কিনে বাড়ি ফিরতে হলো। এবার এরকম আমাকে যেমন করতে হচ্ছে, সেরকম 130 কোটির যে দেশ, সেখানেও সবার ক্ষেত্রে তাই হচ্ছে। অর্থাৎ দেখা যাচ্ছে, যদি এটা আমরা যদি ব্রিক সেন্সে ভাবি, তো দেখা যাচ্ছে আমাদের দেশের ইনফ্লেশনটা বেড়ে যাচ্ছে, যেটা হচ্ছে আর্থিকের মানে মুদ্রাস্ফীতি যেটাকে বলে বাংলায়, সেটা বেড়ে যাচ্ছে। তার মানে প্রাইস হাইক হওয়া মানে ইনফ্লেশন হওয়া, ঠিক আছে। ওভারঅল দেশের মধ্যে দাম বেড়ে যাচ্ছে, ঠিক আছে। এবার ইনফ্লেশন বেড়ে গেলে আরও অনেক সমস্যা আছে, সেটা আমরা পরে যাচ্ছি। অর্থাৎ এই যে জিনিসটা আমরা যে তিনটে জিনিস আমরা ডিসকাস করলাম, এই তিনটে জিনিস হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। এটা গ্রাউন্ড লেভেলের সমস্যা, আর এটা হচ্ছে আপার লেভেলের সমস্যা, অর্থাৎ এটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। মাইক্রো ইকোনমিক্সের এফেক্ট হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। আশা করি এতখানি তোমরা বুঝতে পেরেছো। এবার ব্যাপারটা হচ্ছে এটাই যে এই ম্যাক্রো ইকোনমিক্স আর মাইক্রো ইকোনমিক্স এই যে দুটো রয়েছে, এই দুটোই আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এবার আমরা আসি সেক্টর অফ ইকোনমি। ডিফারেন্ট সেক্টর আছে ইকোনমিক্সের মধ্যে, ঠিক আছে। এইবার সেটা আসছি, তার আগে জিনিসটা আসি যে ইকোনমি ভার্সেস ইকোনমিক্স, এটাও বইতে আছে, ইকোনমি ভার্সেস ইকোনমিক্স, ঠিক আছে। তো ইকোনমি হচ্ছে যে জিনিসটা, সেটা হচ্ছে যে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ ইকোনমিক্স। ইকোনমিক্সটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা থিওরিটিক্যাল সাবজেক্ট বা কনসেপ্ট, ঠিক আছে। এইটাকে আমরা যখন প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ করছি উইদিন আ কান্ট্রি, মানে টেরিটরি, কোনো কান্ট্রির টেরিটরি যখন অ্যাপ্লাই করছি ইকোনমিক্সটা, তখন সেটা হচ্ছে ইকোনমি। ফর এক্সাম্পল, আমরা যদি ইন্ডিয়ার ইকোনমিক্স, ইন্ডিয়া কান্ট্রির যদি ইকোনমিক্স স্টাডি করি, তো সেটাকে আমরা বলবো ইন্ডিয়ান ইকোনমি। যদি আমরা ইউএসএর ইকোনমিক্স স্টাডি করি, সেটা আমরা বলবো ইউএসএ ইকোনমি। এবার ইকোনমিক্সের কাজটা কি হচ্ছে, ইকোনমিক্স আমাদের একটা দেশের আর্থিক ব্যবস্থা চালানোর জন্য একটা ডাইরেকশান দেয়। ইকোনমিক্সের যে থিওরিস আছে, থিওরি বা ল আছে, সেটা আমাদের হেল্প করে একটা কান্ট্রির ইকোনমিক্স এগিয়ে নেওয়ার জন্য, বা রাদার একটা ইকোনমি এগিয়ে নেওয়ার জন্য কোনো পার্টিকুলার দেশের জন্য। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। এবার তোমাদের একটা বাস্তবিক বাধা দেখাই, ঠিক আছে, ডিম্যান্ড সাপ্লাই লয়ের একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ, কেন ইকোনমিক্স ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ।
ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে আমাদের দেশে বা আমাদের বিশ্বে যে প্রাকৃতিক যে জিনিসপত্র মানে খনিজ পদার্থ থেকে শুরু করে প্রাকৃতিক যা রিসোর্স রয়েছে সেটা লিমিটেড, মানে ন্যাচারাল রিসোর্স হচ্ছে লিমিটেড, আর আমাদের ডিম্যান্ড দিনের পর দিন বেড়ে যাচ্ছে, কারণ আমাদের দেশে পপুলেশান কন্টিনিউয়াসলি ইনক্রিজিং হচ্ছে, যার জন্য ডিম্যান্ড কন্টিনিউয়াসলি ইনক্রিজিং হচ্ছে। পপুলেশান ইনক্রিজিং, ডিম্যান্ড অলসো ইনক্রিজিং, ঠিক আছে। এবার আমাদের দেশে তো লিমিটেড রিসোর্স রয়েছে লিমিটেড, যেটা প্রতিনিয়তই ডিপ্লিটিং হচ্ছে, অর্থাৎ প্রতিনিয়তই খরচ হয়ে যাচ্ছে বা কমে আসছে, কিন্তু আমাদের ডিম্যান্ড দিনের পর দিন বেড়ে যাচ্ছে। তো ইকোনমিক্সের কাজটা কি? এখানে ইকোনমিক্সের কাজটা হচ্ছে প্রপার অপটিমাইজেশন অফ রিসোর্সেস। টাস্ক অফ ইকোনমিক্স হচ্ছে অপটিমাইজেশন অ্যান্ড প্রপার ইউজ অফ রিসোর্সেস। তো ইকোনমিক্সের কাজ হচ্ছে এটাই, যে অপটিমাইজেশন অ্যান্ড প্রপার ইউজ অফ ন্যাচারাল রিসোর্সেস, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি একটা পার্ট গেল, ঠিক আছে। ইকোনমি ভার্সেস ইকোনমিক্সের ব্যাপারটা আস্তে আস্তে আশা করি তোমরা সব বুঝতে পারছো, ঠিক আছে। এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে সেক্টর, ডিফারেন্ট টাইপ অফ সেক্টর অফ ইকোনমি। একটা ইকোনমিক্সের মধ্যে অনেক ধরনের সেক্টর রয়েছে, যেমন প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সিয়ারি সেক্টর, ঠিক আছে। তারপর আরও টার্সিয়ারি সেক্টরটা দুভাগে ভাগ হচ্ছে, একটা হচ্ছে কোয়াটারনারি সেক্টর, একটা হচ্ছে কিউনারি সেক্টর, ঠিক আছে। এগুলো বরং আমরা নেক্সট ক্লাসে স্টাডি করি, ঠিক আছে। আজকের অবধি এতক্ষণই থাক। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করো এবং লাইক করতে ভুলো না, এবং সবার মধ্যে ভিডিওটা ছড়িয়ে দাও, যাতে আমরা একটু মোটিভেশন পাই, এবং এটাকে ইকোনমিক্সটা খুবই সোজা সাবজেক্ট কিন্তু কঠিনভাবে দেখানো হয়, এটা আমি তোমাদেরকে খুব ভালোভাবে পড়াতে চাই। তো চলো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। টিল দেন ভালো থাকো, সুস্থ থাকো। কোভিডের থার্ড ওয়েভ আসতে চলেছে, একটু সাবধানে সবাই থেকো, ঠিক আছে। তো বাই, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, টাটা।